হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মঠের প্রশ্নবিচিত্রা 2025 অঙ্কের থার্ড সেমিটিভ ইভ্যালুয়েশনের যে 1 নম্বর স্কুল আছে এর 9 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 3 ভিডিও। পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে আমি 1 থেকে 8 দাগ পর্যন্ত অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই নিজের নাম, স্কুলের নাম এবং কোন জায়গা থেকে দেখছো সেই জায়গার নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে এখানে 9-এর দাগে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো a + b + c = 0 দেওয়া আছে। এখন আমাকে এর মান বের করতে হবে, এর মান বের করতে হবে 1। তো এখানে দেখো যে যেহেতু প্রত্যেকটা অঙ্ক বড় বড়, সুতরাং প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে করাবো না। যেটা বই থেকে পাচ্ছি তোমাকে বই থেকে দেখিয়ে দেবো, আর যেটা বইতে পাবে না খুঁজে সেটা কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দেবো। তো যাই হোক, এখানে 9-এর 1 দাগে আছে এই অঙ্কটা আছে। এটা তোমাদের অঙ্কের বইতে 26 পৃষ্ঠাতে পাবে, তোমাদের অঙ্কের টেক্সট বইতে সেখানে করা আছে, সমাধান করা আছে। তো এটা তোমাদের বইয়ের 26 পৃষ্ঠা, এই 29 নাম্বার প্রয়োগটা, এটা দেখো, এটা তোমাদের বইতে করা আছে, তোমরা এখান থেকে করে নাও। আর বুঝতে না পারলে বলবে, এটা আলাদা করে জাস্ট এই অঙ্কটার জন্য আলাদা করে ভিডিও বানিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। এরপরে 2 দাগে আছে x⁴1/a = y⁴1/b = z⁴1/c। x y z = 1 হলে দেখাও যে a + b + c = 0। এটা যদিও বইয়ের অঙ্ক, তবুও এটা আমি করে দেবো, কারণ বইতে এটা করা নেই। 9-এর 2 এটা আছে x⁴1/a = y⁴1/b = z⁴1/c। এটা দেওয়া আছে। তাহলে এটা সমান আমরা কে ধরে নেব। তাহলে অতএব x সমান k⁴, এটা a হবে, y সমান k⁴b ও z সমান k⁴c। অ্যাকচুয়ালি k⁴a, k⁴b, k⁴c কী করে আসে সেটা আমি এখানে দেখিয়ে দিই। এখানে আছে x⁴1/a সমান, মনে করো k আছে। তাহলে এখন কি করতে হবে, আমি এখানে x⁴1/a এর পাওয়ারে a লিখব, আর k তাহলে একদিকে তাহলে একটা ব্যালেন্স থাকবে না, সেই জন্য এই দিককার পাওয়ারেও a লিখব। তাহলে এখানে a কেটে যাচ্ছে, a কেটে গেলে থাকছে x⁴1, মানে এটা x সমান k⁴a। তাহলে এরকম থাকলে আমরা k এর পাওয়ারে এইভাবে a লিখতে পারি। একই রকমভাবে এখানে এর জন্য k এর পাওয়ারে b লিখেছি, আর এর জন্য k এর পাওয়ারে c লিখেছি। আবার দেখো, প্রশ্নের মধ্যে দেওয়া আছে x y z = 1 দেওয়া আছে। তো x এর মান k⁴a, y এর মান k⁴b আর z এর মান k⁴c, এটা সমান 1 বা k⁴, যেহেতু গুণ করছি, বেস সব ক্ষেত্রে k আছে, তাহলে পাওয়ারগুলো কি করব, যোগ করব। a + b + c = 1 এর জায়গাতে আমরা k⁴0 লিখতে পারি, কারণ আমরা সূত্র জানি যে a⁴0 সমান 1, অর্থাৎ 1 থাকলে আমরা যে কোনো একটা সংখ্যার পাওয়ারে 0 লিখতে পারি। তাহলে উভয় পক্ষকে যদি তুলনা করি, তাহলে k দুই দিকে বেস আছে, তাহলে a + b + c আর k পরপর সমান, তাহলে অতএব a + b + c এটা = 0। তারপর আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও যদি a² না, যদি a⁴2 - x b⁵x = a⁴x + 3 × b⁵3x হয়, তাহলে x log b/a = log √a, এটা দেখাতে হবে। a⁴2 - x b⁵5x = a⁴x + 3 b⁵3x।
তো এখানে আমাদের লগ বি বাই এ বের করতে হবে। তো আমি এখানে বি বাই এ লেখার চেষ্টা করব, অর্থাৎ এর নিচে বি বাই এ, অর্থাৎ বিগুলোকে একদিকে রাখবো এবং এগুলোকে অন্য দিকে রাখবো। তো এখানে আছে 5b, তাহলে a টু দি পাওয়ার 2 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x আছে। তো আমি যদি চাই যে এখানে বি টু দি পাওয়ার 5x রাখবো এবং বি টু দি পাওয়ার 3x রাখবো, তাহলে কি বাদিককে ভাগ করলাম, এই যে a টু দি পাওয়ার 2 মাইনাস এক্স আছে, a টু দি পাওয়ার 2 মাইনাস এক্স দিয়ে ভাগ করলাম এবং বি টু দি পাওয়ার 3x দিয়ে ভাগ করলাম। আর ডান দিকে উপরটা লিখে নিই আগে। তাহলে একই জিনিস দিয়ে বা একই সংখ্যা দিয়ে ডান দিকটাকে ভাগ করতে হবে। তাহলে a টু দি পাওয়ার 2 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x। আমরা অ্যাকচুয়ালি কী করি, এরকম থাকলে আমরা এখান থেকে একবারে লিখে দিই। যদি এরকম থাকে তাহলে একবারে লিখে দিই, এর নিচে এটা আসবে এবং এর নিচে এটা আসবে, অর্থাৎ আমরা লিখি বি টু দি পাওয়ার 5x বাই বি টু দি পাওয়ার 3x সমান, তাহলে এর নিচে এটা এনেছি, তাহলে এর নিচে এটা আনবো, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স প্লাস 3 বাই এ টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। তাহলে এটা আমরা একবারে এনে দিই। তো আমি একবারে না এনে কিভাবে আসে সেটা দেখিয়ে দিলাম। তো এবার দেখো বি টু দি পাওয়ার 3x বি টু দি পাওয়ার 3x কেটে দিলাম, আর এ টু দি পাওয়ার 2 মাইনাস এক্স এ টু দি পাওয়ার 2 মাইনাস এক্স কেটে দিলাম। তাহলে থাকছে এখানে তাহলে কিন্তু কাটাকুটির পর দেখো এটাই এলো, বি টু দি পাওয়ার 5x বাই বি টু দি পাওয়ার 3x, আর এখানে এ টু দি পাওয়ার এক্স প্লাস 3 বাই এ টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। তো এখানে বি আছে, বি 5x মাইনাস 3x, যেহেতু উপর নিচে আছে অর্থাৎ ভাগ সম্পর্কে আছে, বেস বি, তাহলে পাওয়ার বিয়োগ করতে হবে, বেস একই আছে বলে, আর এর থেকে এটা বিয়োগ অর্থাৎ এক্স প্লাস 3, তার থেকে বিয়োগ করব আমরা 2 মাইনাস এক্স, তাহলে পাবো বি টু দি পাওয়ার 2x। আর এখানে এক্স প্লাস 3 মাইনাস 2 মাইনাস এ প্লাস এক্স, বি টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু, এখানে দেখো এখানে এক্স আর এক্স হয়ে গেল 2x, এ টু দি পাওয়ার 2x প্লাস 1 মাইনাস 2 হয়ে গেল এখানে প্লাস 1। তো আমাকে যেটা আনতে হবে এদিকে খেয়াল রাখতে হবে, আমাকে আনতে হবে এক্স লগ বি বাই এ ইজ ইকুয়াল টু লগ রুট এ। তাহলে এক্স লগ বি বাই এ, এটা যদি আমরা একটু ভাবি তাহলে এটা অ্যাকচুয়ালি এরকম ছিল, লগ বি বাই এ, এক্সটা প্রথমে আছে, এই এক্সটা অ্যাকচুয়ালি এর পাওয়ারে ছিল, আমাকে অ্যাকচুয়ালি এটা আনতে হবে। তাহলে আমরা দৃষ্টি রাখবো এই দিকে, বি টু দি পাওয়ার বি বাই এ হোল টু দি পাওয়ার এক্স, এই ফর্মটা আমাকে আনতে হবে। তাহলে এখান থেকে সেটা আনার চেষ্টা করব। তো এখানে আছে বি টু দি পাওয়ার 2x, এখানে আমি বি বাই এ ওই ফর্মটা আনার জন্য এ টু দি পাওয়ার 2x দিয়ে ভাগ করছি। তাহলে বাঁ দিকে ভাগ করলে চলবে না, ডান দিকেও ভাগ করতে হবে। তো এখানে ডান দিককেও এই যে এ টু দি পাওয়ার 2x দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ভাগ করলে আসছে বি বাই এ টু দি পাওয়ার, এখানেও 2x এখানেও 2x, তাহলে 2x দিলাম, আর এখানে আসছে এ টু দি পাওয়ার 2x ইন্টু প্লাস 1 আছে, তাহলে আমরা এখানে এ লিখতে পারি, আর এখানে এ টু দি পাওয়ার 2x। তো এ টু দি পাওয়ার 2x এ টু দি পাওয়ার 2x কেটে দিলাম, তাহলে বি বাই এ টু দি পাওয়ার এই যে 2x সমান এ পেলাম, বি বাই এ টু দি পাওয়ার 2x সমান এ। তাহলে এটা অ্যাকচুয়ালি বোঝাই যে বি বাই এ টু দি পাওয়ার এক্স এর স্কোয়ার আছে সমান এ। এবার উভয় পক্ষকে বর্গমূল করলে কি হবে, এই স্কোয়ারটা থাকবে না, তাহলে বি বাই এ টু দি পাওয়ার এক্স সমান
ডান দিকে বর্গমূল করলে রুট এ। এবার আমরা আসি লগে, তাহলে এর উভয় পক্ষে যদি লগ বসাই, লগ বি বাই এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু লগ রুট এ। তাহলে এখানে পাওয়ারে থাকলে আমরা প্রথমে লিখতে পারি, তাহলে এক্স লগ বি বাই এ সমান লগ রুট এ। এখানে কি করলাম, এরকম একটা সূত্র আছে লগের, দেখবে এক্স এ টু দি পাওয়ার এন থাকলে আমরা এন দিয়ে, এনটা প্রথমে দিয়ে লগ এ লিখতে পারি। এই সূত্র আমি এখানে ব্যবহার করলাম। তো যাই হোক, এটার সময় এটা প্রমাণ করার ছিল, প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত। এগারোর এ, প্রমাণ করো যে কোনো ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এটা পাবে তোমাদের বইতে 182 পৃষ্ঠা 24 নম্বর উপপাদ্য। এখানে 182 পৃষ্ঠা, এই যে উপপাদ্য নাম্বার 24, এটা করতে হবে। তো এটা যেহেতু বইতে করা আছে, পুনরায় আমি খাতায় করছি না, কারণ ভিডিওটা আমি অতটা লম্বা করতে চাই না। আর এখানে আছে প্রমাণ করো যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এটা 234 পৃষ্ঠা 27 নম্বর, 234 পৃষ্ঠা 27 নম্বর উপপাদ্য। এই যেখানে আছে যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, এটা পৃষ্ঠা নাম্বার 234। তাহলে এটাও এখান থেকে করে নেবে, আমি আমার ভিডিওতে এটা করছি না। তাহলে এটা হয়ে গেল। এরপরে দেখো 12 আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি সমকোণ এবং অতিভুজ বিসি এর মধ্যবিন্দু ডি, যুক্তি দিয়ে প্রমাণ করি যে এডি সমান 1/2 বিসি। তাহলে এটা পাবে তুমি তোমাদের টেক্সট বইতে 128 পৃষ্ঠাতে উপপাদ্যের প্রয়োগ 7, 128 পৃষ্ঠা উপপাদ্যের প্রয়োগ 7। এই যে এখানে করা আছে, এই এটা এই উপপাদ্যের প্রয়োগ 7, এখানে আয়েশা বলে শুরু করা আছে, বাট এডি সমান হাফ বিসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা তোমরা করে নেবে, এটা এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। এটাও তোমরা বই থেকে করে নিও। 2 জায়গায় আছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি মধ্যমা সমান হলে ত্রিভুজটি সমদ্বিবাহু হবে। তো এটা আমি এখানে করে দেব। তাহলে মধ্যমা সমান দুটি ত্রিভুজটা নাকি সমদ্বিবাহু ত্রিভুজ, সেটা প্রমাণ করতে হবে। তো এখানে একটা ত্রিভুজ এঁকে নিলাম, ত্রিভুজটার নাম দেব এ বি সি। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু নিলাম মধ্যমা আঁকার জন্য, এসি বাহুর মধ্যবিন্দু নিলাম মধ্যমা আঁকার জন্য। এখন এ বি সি ডি ই, তাহলে বিই যুক্ত করছি আর সিডি যুক্ত করছি। তাহলে এই দুটো মধ্যমা বিই এবং সিডি, এই দুটো মধ্যমা, তাহলে এই মধ্যমা দুটোর দৈর্ঘ্য সমান বলা আছে। এখন আমাকে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজটা, দেখাতে হবে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো যেভাবে লিখতে হয় আর কি, তাহলে প্রদত্ত প্রথমে লিখে নেব। প্রদত্ত হিসেবে লিখব কি, এ বি সি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের
এটা কিন্তু এখন সমদ্বিবাহু বলা যাবে না, কারণ সমদ্বিবাহু প্রমাণ করতে হবে। তাহলে এবিসি ত্রিভুজের বি ও সিডি মধ্যমার দৈর্ঘ্য সমান। অর্থাৎ বি সমান সিডি। আচ্ছা, কি প্রমাণ করতে হবে সেটা লিখব প্রামাণ্য। প্রমাণ করতে হবে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়েই প্রমাণ হয়ে যাবে, সেই জন্য কিছু অঙ্কন করার দরকার নেই, এখানে ডাইরেক্ট প্রমাণ লিখব। তাহলে প্রমাণ করার সময় আমরা এখানে দুখানা ত্রিভুজ নেব। একটা ত্রিভুজ আমি একটু ডার্ক করে দিই, এই ত্রিভুজটা নেব, এর নাম এ বিই ত্রিভুজ, এ বিই। ও ত্রিভুজ যেটা ডার্ক করিনি, জাস্ট এই ত্রিভুজটার মতো দেখতে এডিসি ত্রিভুজ, এডিসি। এই দুটো ত্রিভুজ আমাদের উদ্দেশ্য যে সর্বসম দেখাবো। এই দুটো ত্রিভুজ যদি সর্বসম দেখাতে হয়, এর যে সদৃশ জিনিসগুলো কি কি আছে, এটা প্রথমে এই কোণটা এই ডার্ক করা ত্রিভুজটার, আবার এই সাইডের ত্রিভুজটার, তাহলে এই কোণটা দুই ক্ষেত্রে কমন, তো এই কোণটা সমান ধরে নিতে পারি যে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা যত হবে, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা ঠিক ততই হবে। তাহলে প্রথম এইটার ক্ষেত্রে বা এর নাম হচ্ছে বিএই, কোণ বিএই সমান কোণ ডিএসি। এটা কি লিখব? এটি সাধারণ কোণ, মানে সাধারণ কোণ বলতে বোঝায় যে দুটো ত্রিভুজেরই কোণ, এটি সাধারণ কোণ। আচ্ছা, তাহলে এরপরে বলতে পারি আমরা যে এই যে বি এবং সিডি বাহু পরপর সমান, এটা প্রশ্নের মধ্যেই বলা ছিল যে বি সমান সিডি। তাহলে লিখব বি সমান সিডি, এটা কল্পনানুসারে, যেহেতু প্রশ্নে দেওয়া ছিল কল্পনানুসারে, এবং যেহেতু মধ্যমা ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। আচ্ছা, এখান থেকেও কিছু বলা যাচ্ছে না। তাহলে আর একটা সমান দেখানোর ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, তো এক কাজ করি, এই ডি যুক্ত করে দিই। তাহলে এখানে সেটা অঙ্কনে লেখার দরকার ছিল, আমি এখানে অঙ্কন বলে একটা হেডিং দিই, অঙ্কন ডিই যুক্ত করা হলো, ডি যুক্ত করা হলো। তাহলে এখান থেকে কি পাবো আমরা পাচ্ছি, দেখো এবি আর এসি এর মধ্যবিন্দু ডি এবং ই। তাহলে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল হয় আর অর্ধেক হয়, অর্থাৎ এই বাহুটা এই সরলরেখাটা পরপর সমান্তরাল আমরা বলতে পারি, কারণ এবি এর মধ্যবিন্দু ডি আর এসি এর মধ্যবিন্দু ই। এটা একটা হলো। আর একটা হচ্ছে যে মধ্যমাগুলো, যেখানে এই মধ্যমা দুটির দৈর্ঘ্য সমান, তাহলে এতটুকু পার্ট এবং এতটুকু পার্ট পরপর সমান হবে। তো তাহলে এখান থেকে কি আমরা এখান থেকে এটা কি কাজে লাগাবো? দেখো, যেহেতু এই বাহু সমান্তরাল, তাহলে এই কোণটা আর এই কোণটা পরপর সমান, এবং এই কোণটা ও এই কোণটা পরপর সমান। তাহলে এই যে দুটো ত্রিভুজ দেখা যাচ্ছে, এটা আর এটা, এই ত্রিভুজের এই বাহু পরপর সমান, এই বাহু পরপর সমান, আর এই কোণ বিপ্রতীপ কোণ।
তাহলে এই দুটো ত্রিভুজের সর্বসম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা পরপর সমান। এই কোণের নাম ABE আর এই কোণের নাম ACD। কোণ ABE সমান কোণ ACD। তার কারণ কি? কারণ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম। এই ত্রিভুজের নাম DB, এখানে নাম দিলাম G, এটা DBG সর্বসম ত্রিভুজ। এর নাম হচ্ছে DBG, এর নাম হচ্ছে ECG। তাহলে কি এই দুটো ত্রিভুজের তিনখানা সদৃশ, এই একখানা সদৃশ কোণ না দুখানা সদৃশ কোণ এবং একখানা সন্নিহিত বাহু না দুখানা সদৃশ কোণ এবং একখানা বাহু পরপর সমান হচ্ছে, তাহলে এই ত্রিভুজ দুটোকে আমরা সর্বসম বলতে পারি। এই ত্রিভুজের নাম ABE আর এই ত্রিভুজটার নাম ADC। অতএব ত্রিভুজ ABE, যেটা এখানে লিখেছিলাম, ABE সর্বসম ত্রিভুজ ADC যখন সর্বসম তখন আমরা বলতে পারি যে AB সমান AC, কারণ সদৃশ বাহু AB সমান AC। তাহলে ABC ত্রিভুজের AB আর AC পরপর সমান হয়ে গেল, তাহলে ত্রিভুজ ABCকে আমরা বলতে পারি সমূহ দ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান। একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা হয়ে গেল সমান হলে, এটা ছিল 12-2, আমি 11-2 দিলাম, এটা হলো 12-2। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। ত্রিভুজ PQR 30 ডিগ্রি, PRQ 60 ডিগ্রি, QR 30 সেন্টিমিটার। ত্রিভুজ PQR এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। তাহলে যে কোণগুলো দেওয়া আছে কোণগুলো এঁকে নেব এবং যে বাহুগুলো দেওয়া আছে সেই মাপের বাহু নিয়ে নেব। তাহলে 13A আছে PQR ত্রিভুজের PQR সমান 30 ডিগ্রি। তাহলে এখানে দুটো কোণ দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি আর একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তো প্রথমে এখানে 8 সেন্টিমিটার মাপের বাহুটা নিয়ে নেব। এখান থেকে স্টার্ট করে 0 থেকে স্টার্ট করে এই 8 পর্যন্ত এই নিলাম 8 সেন্টিমিটার মাপের বাহু। আর দুটো কোণ আঁকার জন্য এখানে দুটো সরল রেখা নিয়ে নিলাম। প্রথমে আমি 30 ডিগ্রি কোণ আঁকবো। এটা 60 ডিগ্রি হলো, একে সমদ্বিখণ্ডিত করলে আমরা 30 ডিগ্রি কোণ পাবো। এখানে আঁকবো 60 ডিগ্রি কোণ। এরপরে ত্রিভুজ আঁকতে হবে এবং তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি এখানে তার ত্রিভুজ আঁকতে হবে এবং তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। তো ত্রিভুজ আঁকার জন্য প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিতে হবে।
সেটা যেন অবশ্যই 8 সেন্টিমিটার অপেক্ষা বড় হয়। তাহলে যেহেতু PQR ত্রিভুজ হবে, ত্রিভুজটা এরকম হবে PQR, তাহলে এখানে নাম দিলাম QR, এই QX নাম দিলাম। তো এরপরে 8 সেন্টিমিটার মাপ নিয়ে কেটে নিলাম, এখানে নাম দেব QR, কিউ পেলাম, আর পেলাম। এখন পি বিন্দু পেতে হবে, তো তার জন্য যে কোণ দুটো আছে, একটা 30 ডিগ্রি, এটা PQR কোণ, অর্থাৎ এখানে 30 ডিগ্রি কোণ, আর আর বিন্দুতে এই কোণটা PQR, আর এই কোণটা PRQ, অর্থাৎ এটা এই কোণটা আর বিন্দুতে এবং এই কোণটা পি বিন্দুতে আঁকতে হবে। কারণ এই কিউ আছে এখানে, তাহলে কিউ বিন্দুতে আঁকতে হবে কোণটা, এখানে আর আছে তাহলে এটা আর বিন্দুতে আঁকতে হবে। তাহলে এই মাপটা বৃত্তচাপ নিলাম, এই মাপ নিলাম, মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, আর এখান থেকে এই মাপটা নিতে হবে, নিয়ে এখানে বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এখানে নাম দিলাম ওয়াই, এবং এই 60 ডিগ্রি কোণ এটা আর বিন্দুতে আঁকতে হবে। এখানে জেড নাম দিলাম, এখানে নাম দিলাম PQR, আমরা ত্রিভুজ এঁকে ফেলেছি। এখন এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করতে গেলে আমাকে যেটা করতে হবে, পি বিন্দু দিয়ে QR এর সমান্তরাল করে একটা সরলরেখা এঁকে নিতে হবে, এবং QR বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে এর সমান্তরাল করে এখানে যদি আমাকে সরলরেখা আঁকতে হয়, এই কোণের সমান করে এখানে একটা একান্তর কোণ এঁকে নেব। আমরা জানি একান্তর কোণ ভেদকের বিপরীত দিকে হয়, তাহলে এটা যেদিকে আছে এর উল্টো দিকে কোণটা আঁকতে হবে। নাম দিলাম AB। এরপরে QR এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। লম্ব সমদ্বিখণ্ডক আঁকার নিয়ম হচ্ছে, এই QR এর অর্ধেকের বেশি মাপ নেব, মাপ নিয়ে এই বাহুর দুই দিকে দুখানা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এই যে লম্ব সমদ্বিখণ্ডক, এটা যেন এবিকে টাচ করে বা ছেদ করে, এটা এবিকে এখানে ছেদ করেছে। তো যেখানে ছেদ করেছে, ছেদবিন্দুর নাম দিলাম C, আর এখানে নাম দিলাম D। এখন D থেকে আর পর্যন্ত মাপ নিলাম, এই C বিন্দুতে বসালাম, C বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিলাম, এখানে নাম দিলাম E। এখন DE যুক্ত করলে আমরা আয়তক্ষেত্র পাবো। তাহলে ত্রিভুজটা ছিল PQR, এবং আয়তক্ষেত্র কোনটা সেটা এখানে দেখে লিখে দিতে হবে। আয়তক্ষেত্র DREC, তাহলে এটা আঁকা কমপ্লিট হলো। 13-2 আছে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে।
তাহলে এবার বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, যার বাহু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকতে হবে। তাহলে 6 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য আছে, সো এখানে প্রথমে 6 সেন্টিমিটার মাপের একটা সরল রেখা নিয়ে নেব 0 থেকে এই 6 পর্যন্ত। তাহলে বর্গক্ষেত্র আঁকার জন্য একটা বাহুর দৈর্ঘ্যই যথেষ্ট, কারণ আমরা জানি বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পরপর সমান হয় এবং প্রত্যেকটা কোণ সমকোণ হয়। তো সেই জন্য প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নেব নিচের দিকে, তবে মনে রাখতে হবে এটা সেই সরলরেখা যেন 6 সেন্টিমিটার অপেক্ষা বড় হয়। তো এখানে বর্গক্ষেত্রের নাম কিছু দেওয়া নেই, আমি এ বি সি ডি, তাহলে এখানে এ দিলাম, বি কোথায় হবে জানি না, তো এখানে এক্স দিলাম। এখন এই 6 সেন্টিমিটার মাপ নেব, মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে এ এক্স থেকে এ বি অংশ কেটে নিলাম। এরপরে এ বিন্দুতে একটা সমকোণ আঁকতে হবে। এখানে ওয়াই নাম দিলাম। আর 6 সেন্টিমিটার মাপটা নিয়ে বিওয়াই থেকে কেটে নিলাম, এটা নাম দিলাম বিডি, এডি অংশ, এ ওয়াই থেকে এডি অংশ কেটে নিলাম। বি বিন্দুকে কেন্দ্র করে ফাঁকা জায়গাতে একটা বৃত্তচাপ আঁকবো, আর এই ডি বিন্দুকে কেন্দ্র করে এই ফাঁকা জায়গাতে আর একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এটা ছিল ডি আর এটা এ বি সি, যারা বৃত্তচাপ দুটি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে। এখন কাজ হবে বিসি যুক্ত করা এবং সিডি যুক্ত করা। এবার এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে। তো তার জন্য এই কর্ণ যুক্ত করে দিলাম। তাহলে এই কর্ণের সমান্তরাল করে সি বিন্দু দিয়ে একটা সরল রেখা আঁকতে হবে। এখানে আরও বেশি জায়গা দরকার, ডান দিকে বেশি জায়গা দরকার হবে, কারণ ত্রিভুজ আঁকতে গেলে চতুর্ভুজের ডান দিকে একটু বেশি জায়গার প্রয়োজন হয়। তো এর সমান্তরাল করে এখানে যদি একটা সরলরেখা আঁকতে হয়, তাহলে এটাকে ভেদক ধরলে এই কোণটা সমান করে এখানে একটা যদি কোণ আঁকি, তাহলে এটা সমান্তরাল সরলরেখা হয়ে যাবে। তো সেটাই করব, বি বিন্দুতে যে কোণটা আছে এই কোণটা সমান করে সি বিন্দুতে বিসি এর বিপরীত দিকে আর একটা কোণ আঁকবো। তো এখানে দেখতে পাচ্ছি যে এই বর্ধিত এবি বাহুকে একটা বিন্দুতে ছেদ করবে, এখানে সেই বিসি বর্ধিত করা, এই এবি বাহুটাকে বর্ধিত করা নেই, সেই জন্য এখানে বর্ধিত করে দেব, দিলাম। এখন এই কোণটা আঁকতে হবে। এখানে এক্স থাক, আর যেখানে ছেদ করেছে এ বি সি ডি এখানে ই নাম দিলাম। এরপরে স্কেল দিয়ে ডি এবং ই যুক্ত করতে হবে। তো এখানে ত্রিভুজ পেয়ে গেছি, ত্রিভুজ হচ্ছে ডি
এ ই। তো এখানে ছিল বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র ABCD সমান ত্রিভুজ DAE। তাহলে এই কথাটা কিন্তু লেখা খুবই জরুরি, কারণ তুমি এটা বুঝে করেছো কিনা বা তুমি ব্যাপারটা বোঝো কিনা। এখানে বর্গক্ষেত্রটা এটা এবং ত্রিভুজ কোনটা, এখানে তো অনেকগুলো ত্রিভুজ আছে, কিন্তু এই বর্গক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ কোনটা সেটা তুমি এখান থেকে খুঁজে বের করতে পারছো কিনা বা তুমি বুঝে করেছো কিনা, এই লেখাটাই কিন্তু তার খানিকটা প্রমাণ। তো যাই হোক, 13-2টা কমপ্লিট হয়েছে। এবার 14-1 দেখাও যে এখানে 4টি বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলো পরস্পর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। তাহলে সামান্তরিক উৎপন্ন হয়, সামান্তরিক প্রমাণ করতে গেলে আমাদের প্রমাণ করতে হবে যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান, এটা প্রমাণ করতে হবে, এবং কর্ণ দুটি পরস্পর অসমান। কারণ বিপরীত বাহুগুলি পরস্পর সমান প্রমাণ করলে সেটা সামান্তরিক হতে পারে, আবার আয়তক্ষেত্র হতে পারে। কিন্তু যদি কর্ণ দুটি অসমান প্রমাণ করে দিই তাহলে কিন্তু সেটা আয়তক্ষেত্র নয় প্রমাণ হবে, আর সেটা যে সামান্তরিক সেটাই প্রমাণ হবে। তো বিপরীত বাহুগুলি পরস্পর সমান দেখানোর পালা প্রথম। তাহলে যে বিন্দুগুলো দেওয়া আছে আমি ABCD আকারে বিন্দুগুলোকে লিখে নেব। তাহলে লিখব প্রদত্ত বিন্দুগুলি হলো এ, এখানে এ আছে -7,12, বি, এখানে বি আছে 19,18, সি, সি আছে 15,-6, আর ডি, ডি আছে -11,-12। এই বিন্দুগুলো পরপর আছে। ABCD, তাহলে আমি এখানেও লিখে নিই -7,12, বিতে আছে 19,18, সিতে আছে 15,-6, আর ডিতে আছে -11,-12। তাহলে আমরা জানি যে এই বি দৈর্ঘ্য যদি বের করতে চাই, এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে দূরত্ব, অ্যাকচুয়ালি দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে হবে। তাহলে এবি সমান, আমি সূত্রটা প্রথমবার লিখব, এটা বারবার লিখব না। সূত্রটা হচ্ছে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, এটা আছে সূত্র। এখন এটা x1 y1 x2 y2, তাহলে x1 এটা x1 -7, এটা y1 অর্থাৎ 19, তাহলে -7 -19 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 অর্থাৎ 12 - 18, 12 - 18 স্কোয়ার। এখানে অবশ্যই লিখব একক, এখানে একক লিখব। তাহলে সমান 19 এবং 7 পরপর যোগ করলে -26 তার হোল স্কয়ার প্লাস এখানে 18 থেকে 12 বাদ দিলে 6, কিন্তু এখানে মাইনাস, যেহেতু 18 আগে 18 বড় সংখ্যা তার আগে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আমাকে দুটো 26 পরপর গুণ করতে হবে। 6 × 36, 6 হাতে 3, 6 × 2 = 12 আর 3 = 15, 26 × 2 = 52। তাহলে এটা হলো 676 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 6 × 36, 6 × 2 = 12, 2 হাতে 1, 10 আর 1 11, তাহলে এটা হলো 712, রুট 712, আর এটা হয়েছে এবি। তাহলে এবি বেরিয়ে গেল। এবার বিসি বের করব। বিসি সমান স্কোয়ার রুট অফ, তাহলে এই বিসি এর বেলাতে x1 y1 x2 y2,
তাহলে 19 মাইনাস 15 তার হোল স্কয়ার এখানে, আর এখানে হবে 18 মাইনাস মাইনাস 6 অর্থাৎ 18 প্লাস 6 তার হোল স্কয়ার একক সমান রুট 19 থেকে 15 বিয়োগ করতে হবে, তাহলে আমরা পাবো 4, তাহলে 4 এর হোল স্কয়ার প্লাস 18 এবং 6 যোগ করলে 24 হয়, তাহলে এটা হচ্ছে 24 হোল স্কয়ার একক। আমাকে কি করতে হবে, দুখানা 24 পরপর গুণ করতে হবে। তো এখানে দেখো 4 4 16 লিখতে পারছি, আর 24 24 গুণ করে এখানে লিখব। 4 24 96, 24 দুগুণ 48, এটা 6, এটা 7, এটা 5, তাহলে 576, 4 4 16 6 হাতে 1, 4 দুগুণ 8 রেখে 9, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 6 হলো 17 7 হাতে 1, হ্যাঁ ঠিক আছে। 500 এর সঙ্গে 16 যোগ করতে হবে, 6 আর 6 12 2 হাতে 1, 7 রেখে 8, 8 রেখে 9, আর এটা হচ্ছে 5, তাহলে এটা হলো রুট 592। এটা হলো বিসি, এবি বিসি। এবার সিডি বের করতে হবে। সিডি সমান রুট, এখানে x1 y1 x2 y2, তাহলে দিস মাইনাস দিস অর্থাৎ 15 মাইনাস মাইনাস 11, তাহলে 15 মাইনাস মাইনাস 11 মাইনাস মাইনাস প্লাস, তাহলে 15 প্লাস 11 তার হোল স্কয়ার প্লাস এখানে সিডি, তাহলে -6 -12 -6 মাইনাস -12, তাহলে -6 মাইনাস -12 অর্থাৎ এটা +12 তার হোল স্কয়ার একক। তো এখানে দেখো 15 আর 11 হচ্ছে 26, 26 তার হোল স্কয়ার প্লাস 12 থেকে 6 বিয়োগ করলে 6 থাকে, 6 তার হোল স্কয়ার একক রুট 26 26 গুণ করলে আমরা আগে করেছি, এখানে 26 26 গুণ করলে 676 প্লাস 6 6 36, আর এটা ইজ ইকুয়াল টু যোগ করলে আমরা 712 পেয়েছিলাম। এবি বিসি সিডি হলো, এবার ডিএ বের করব। ডিএ সমান এটা ডিএ x1 y1 x2 y2, তাহলে -11 মাইনাস -7, -11 মাইনাস -7, তাহলে প্লাস হয়ে যাবে হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 অর্থাৎ -12 মাইনাস 12, -12 মাইনাস 12 একক। তো এখানে হচ্ছে 11 থেকে 17, এই 11 থেকে 7 বিয়োগ করব, 11 থেকে 7 বিয়োগ করতে হবে, তাহলে এটা হবে 4 হোল স্কয়ার, তার বড় সংখ্যার আগে মাইনাস, তাই -4 হোল স্কয়ার প্লাস -12 মাইনাস 12 হলো -24 তার হোল স্কয়ার একক। তো এটা 4 4 16, আর 24 24 576, মাইনাস স্কোয়ারের মধ্যে আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এটা হচ্ছে যোগ করলে 592। তাহলে দেখো বিপরীত বাহু এবি আর সিডি, এটা এবি, এটা রুট 712, সিডি রুট 712, আর বিসি আর ডিএ, বিসি 592, এখানে ডিএ রুট 592, তাহলে বিপরীত বাহুগুলো সমান হলো। এবার কর্ণ দুটি যে সমান নয় সেটা প্রমাণ করতে হবে, তাহলে সামান্তরিক প্রমাণ হবে। তাহলে এসি কর্ণ বের করব, এ সি x1 y1 x2 y2, এসি সমান স্কোয়ার রুট অফ, তাহলে -7 -15, এটা 12, এটা -6, তাহলে 12 মাইনাস মাইনাসে প্লাস 6 হোল স্কয়ার
তাহলে 15 আর 7 মিলে 22 হলো, -22 তার হোল স্কোয়ার প্লাস 12 এবং 6 এটা হয়ে গেল 18। তাহলে 22 কত হয় দেখে নিই। তাহলে এটা হচ্ছে 4 8 4 প্লাস 18 করতে হবে, 8 8 64, 4 হাতে 6, 8 1 8 8 6 14, 18 1 18, এটা 4 এখানে 2 এখানে 3, তাহলে 324। তাহলে 8 4 8 এবং 324 যোগ করব, এখানে হলো 8, 10 0 হাতে 1 8, তাহলে রুট 808 একক। এবার বিডি বের করতে হবে, আর একটা কর্ণ বিডি সমান বিডি x1 y1 x2 y2, তাহলে এটা 19 মাইনাস -11, তাহলে 19 প্লাস 11 হলো, আর 18 মাইনাস -12, তাহলে এখানে হবে 18 প্লাস 12। তো 19 এবং 11 যোগ করতে হবে, তাহলে 10 0, তাহলে এটা হলো 30, আর এখানেও 30 হচ্ছে, তাহলে 3 3 9, 900 প্লাস 900 সমান রুট 1800। তাহলে এবার আমরা লিখব যে এখানে এবি না, এখানেও লিখব না, লিখব প্রদত্ত চতুর্ভুজটির বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, না পরস্পর সমান, অর্থাৎ এবি সমান সিডি বেরিয়েছিল আর বিসি সমান ডিএ, এবং কর্ণ দুটি অসমান। সুতরাং এটি একটি সামান্তরিক। তাহলে 14 রেখা হয়ে গেল 14 2। এবিসি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক 2,5 এবং ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক -2,1 হলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এটা বিসি বাহুর মধ্যবিন্দু, স্থানাঙ্ক জানা নেই। আর ভরকেন্দ্র আমরা জানি যে ভরকেন্দ্র যা হবে, ভরকেন্দ্রে প্রত্যেকটা মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়, এটা যেমন 2:1। তাহলে ডি এর স্থানাঙ্ক এ কমা বি ধরলাম, আমাকে এ আর বি এর মান বের করতে হবে। তাহলে মনে করি বিসি বাহুর
মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক এ কমা বি। তাহলে ভরকেন্দ্র জিতে এডি মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়, অর্থাৎ এখানে m সমান 2 আর n সমান 1। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে যেহেতু, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা এ বি দিয়ে আবার বের করব। তো ভরকেন্দ্রের স্থানাঙ্ক, আচ্ছা এখানে এ বিন্দুর স্থানাঙ্ক যেহেতু দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক আছে 2,5। ভরকেন্দ্র স্থানাঙ্ক কত সেটা পরে দেখছি। এখানে আছে এ বি, তাহলে এই 2,5 এবং এ কমা বি দিয়ে ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমি বের করব এখানে। তাহলে সূত্রটা এরকম ছিল, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, এটা x স্থানাঙ্কের জন্য, আর y স্থানাঙ্কের জন্য ছিল my2 প্লাস ny1 বাই m প্লাস n। এখানে m ফর 2, তাহলে x1 2, n ফর 1, x1 ফর a বাই m প্লাস n, অর্থাৎ 2 প্লাস 1। m ফর 2, এটা y2 আছে, এখানে 5, y2 5, n ফর 1, y1 ফর b, y1 ফর b, নিচে m প্লাস n। তাহলে সরল করলে পাই 2 দুগুণ 4 প্লাস a, 4 প্লাস a বাই 3, আর 5 দুগুণ 10, 10 প্লাস b বাই 3। এই হচ্ছে স্থানাঙ্ক। কিন্তু মধ্যমা স্থানাঙ্ক প্রশ্নের মধ্যেই দেওয়া আছে -2,1, তাহলে এটা সমান -2 লিখবো আর এটা সমান 1 লিখবো। প্রশ্নানুসারে 4 প্লাস a বাই 3 সমান -2। এখান থেকে 4 প্লাস a ইজ ইকুয়াল টু -6, 3 দুগুণ 6, বা a ইজ ইকুয়াল টু -6 - 4, বা a ইজ ইকুয়াল টু -10। আর 10 প্লাস b এটা সমান 3 লিখে দিই, না এটা সমান 1 লিখতে হবে, বা 10 প্লাস b সমান 3, বা b ইজ ইকুয়াল টু 3 - 10, b ইজ ইকুয়াল টু -7। অতএব ভরকেন্দ্রের স্থানাঙ্ক -10, -7। না, তাহলে এখানে উত্তর মেলেনি। তার কারণ হলো এটাকে যখন 2, এটাকে 1, 2:1 লিখছি, তাহলে আমরা এটা x1 y1, এটা x2 y2 নিতে হবে। বাট 1:2 লিখলে এটা x1 y1, এটা x2 y2 নিতে হতো। আমি যেহেতু 2:1 নিয়েছি, এটাকে x1 এটাকে y1 ধরতে হবে, কিন্তু আমি ভুল করে এটা x1 y1 ধরেছি, সেই জন্য এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে, অর্থাৎ 2 into a হবে। আর এটা হবে, আচ্ছা 2 into a হলো, তাহলে এটা x1 m x2, এটা x2a, তারপরে n x1, x1 মানে এখানে 2, এখানে 2 হবে, তাহলে 2a প্লাস 2/3, এখানে হবে 2a প্লাস 2/3, 2a প্লাস 2/3 আমি
2a প্লাস 2/3। আর এই জায়গাটা এটা y1, এটা y2, তাহলে 5 হচ্ছে y1 আর b হচ্ছে y2, তাহলে এটা 2 ইন্টু বি এখানে হবে আর এখানে হবে 5, তাহলে 2b প্লাস 5, এটা হবে 2b প্লাস 5, (2a প্লাস 2/3 ইজ ইকুয়াল টু) এটা -2। এই সমাধানটা আরেকবার করে দিই। তো এখান থেকে পাচ্ছি 2a প্লাস 2 সমান 3 দুগুণ 6 -6, বা 2a সমান -6 আর -2, তাহলে হয়ে গেল -8। তাহলে a সমান -8/2 -4। আর পরের পার্টটা অর্থাৎ এই যে 2b প্লাস 5/3 এটা সমান 1, বা 2b প্লাস 5 সমান 3 একে 3, বা 2b সমান 3 - 5 মানে এটা -2 হলো, বা b সমান -2/2, তাহলে এটা হলো -1। তাহলে স্থানাঙ্ক হবে -4, -1। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও পরিসীমা 13 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে, এখান থেকে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ এর অতিভুজ বলা আছে 13 সেন্টিমিটার, এটা 13 সেন্টিমিটার বলা আছে, আর পরিসীমা বলা আছে 30 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল বের করতে হবে। তো এটার লম্ব এ এবং ভূমি বি ধরি, এ সেমি আর এটা 20 সেন্টিমিটার। তাহলে এখানে লিখব যে মনে করি সমকোণী ত্রিভুজটির লম্ব এ সেমি ও ভূমি বি সেমি। তাহলে পরিসীমা 30 বলা আছে, তাহলে 3টি বাহু যোগ করলে 30 হওয়ার কথা। তাহলে লিখব পরিসীমা সমান 30 সেমি, বা আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস 13 সমান 30। এখান থেকে লেখা যায় a প্লাস বি সমান 30 - 13, আর এটা হলো 17। তাহলে আবার আমরা পিথাগোরাসের সূত্রটি জানি, পিথাগোরাসের সূত্রানুযায়ী সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা জানি। তাহলে আমাদের উদ্দেশ্য যে ক্ষেত্রফল যেটা হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি এ আর উচ্চতা বি, মানে এ বি বের করা উদ্দেশ্য। তাহলে এ বি বের করতে গেলে আমরা এই দিকটা আগে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, আর এইটাকে পরে লিখি অর্থাৎ 13 13 169। এখান থেকে এ বি বের করতে হবে। তো এ প্লাস বি এর মান দেখো এখানে জানি আমরা 17 জানি, তাহলে এখানে 17 হোল স্কোয়ার দিলাম, -2ab ইজ ইকুয়াল টু 169। 17 17 7 7 49 9 হাতে 4 7 একে 7 11, তাহলে 289 - 2ab ইজ ইকুয়াল টু 169, বা -2ab সমান 169 - 289, এটাকে এই দিকে লিখলে মাইনাস হলো। তো 289 থেকে 169 বিয়োগ করতে হবে, এটা হলো 0, এখানে 2,
আর এখানে 1, তাহলে 120 বা -2ab সমান -120 বা ab সমান -120 বাই -2। এবি সমান 60 পেলাম। তাহলে এখন ক্ষেত্রফল হবে 1/2 ইন্টু ভূমি, 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অতএব ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান এবি বাই 2 সমান এবির মান এখানে 60 বেরিয়েছে, 60/2 বর্গ সেমি যেহেতু ক্ষেত্রফল, তাহলে সেমি স্কোয়ার দিলাম। এখানে 30, তাহলে এটা হচ্ছে 30 সেমি স্কোয়ার। তারপরে আছে দেখো, দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লেখো। তাহলে পরিধির অনুপাত দেওয়া আছে 2:3, এখান থেকে আমরা ব্যাসার্ধের অনুপাত পেয়ে যাব। তাহলে বৃত্ত দুটির ব্যাসার্ধ x আর y ধরি, আর অন্তর বলা আছে 2 সেন্টিমিটার, তাহলে না, তাহলে x y ধরতে হবে না, এখানে পরিধির অনুপাত 2:3 আছে, হ্যাঁ ব্যাসার্ধের অনুপাত x/y ধরতে হবে। তাহলে মনে করি বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে x সেন্টিমিটার ও y সেন্টিমিটার, ব্যাসার্ধ ধরে নিলাম। অতএব পরিধির অনুপাত সমান 2πr, 2πr বলতে এখানে x ব্যাসার্ধ ইজ টু 2πy। তাহলে 2π কেটে দিলে x/y, আর এই x/y সমান দেওয়া আছে 2:3, x/y সমান 2:3 দেওয়া আছে। তো আমি x সমান এখানে 2r ও y সমান এখানে 3r সেন্টিমিটার ধরে নিতে পারি, তাহলে আর xy থাকছে না, আমরা ব্যাসার্ধ পেলাম 2r এবং 3r সেন্টিমিটার। এরপরে দেখো এখানে বলা আছে যে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেন্টিমিটার, তাহলে এর থেকে এটা বিয়োগ করলে 2 হওয়ার কথা। তাহলে আবার 3r মাইনাস 2r ইজ ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে বলতে পারি r ইজ ইকুয়াল টু 2, r সমান 2 পেলাম। এখন তাহলে x যেটা ছিল প্রথম বৃত্তের ব্যাসার্ধ, এটা 2r ছিল, তাহলে 2 × 2 সমান এটা 4 সেন্টিমিটার, ও y ছিল দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, এটা 3r ছিল, 3 × 2 সমান 6 সেন্টিমিটার। তাহলে বৃত্ত দুটির ব্যাসার্ধের ডবল, বৃত্ত দুটির ব্যাস সমান 4 × 2 সেমি, এটা হচ্ছে 8 সেমি, ও এখানে 6 × 2 সেমি সমান 12 সেন্টিমিটার। তাহলে এখানে বৃত্ত দুটির ব্যাস পেয়ে গেলাম। এরপরে আছে সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটলো, একটি অংশকে বর্গাকারে এবং অপর অংশটিকে বৃত্তাকারে বাঁকালো। বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হিসাব করে লেখো। তাহলে বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেন্টিমিটার বেশি জায়গা নিয়েছে, তাহলে তারের প্রকৃত দৈর্ঘ্য বের করতে হবে। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে বেশি, এখানে 33 বর্গ সেন্টিমিটার বেশি, কিন্তু তাদের পরিধি একই, কিন্তু যেহেতু একই তার দুটি সমানাংশে ভাগ করা হয়েছে, তাহলে বৃত্ত এবং বর্গক্ষেত্র দুটির পরিধি সমান, তাহলে তারটির প্রকৃত দৈর্ঘ্য বের করতে হবে। তো এখানে বৃত্তাকার তারের ব্যাসার্ধ আর ধরব এবং বর্গাকার তারটির
বাহুর দৈর্ঘ্য এ ধরব। তাহলে মনে করি বৃত্তাকার তারটির ব্যাসার্ধ আর সেমি ও বর্গাকার তারটির বাহুর দৈর্ঘ্য এ সেমি। তাহলে বৃত্তাকার তারের পরিধি হবে 2π r। বৃত্তাকার তারের পরিধি সমান 2π r সেমি ও বর্গাকার তারের পরিধি সমান 4a। তাহলে 4 ইন্টু একটি বাহু, এটা পরিধির সূত্র থেকে এই দুটো সমান। তাহলে লিখব প্রশ্ন অনুসারে 4a ইজ ইকুয়াল টু 2π r। এখান থেকে a এবং r এর মধ্যে একটা সম্পর্ক বের করতে হবে। 4a সমান 2 ইন্টু 22/7 ইন্টু r, a সমান 4টার নিচে হবে, তাহলে 2/4 ইন্টু 22/7 ইন্টু r, কাটলে 2, এখানে 11, তাহলে হচ্ছে 11r/7 এটা বেরোলো। এখন ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বৃত্তাকার তারের ক্ষেত্রফল সমান πr² ও বর্গাকার তারের ক্ষেত্রফল সমান a², এটা বর্গ সেমি বা সেমি স্কোয়ার দিতে পারি, এটা বর্গ সেমি। তো এখন বৃত্তাকার তারটির ওটা বেশি জায়গা নিয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রফলটা বেশি আর এই ক্ষেত্রফলটা কম। তাহলে লিখব প্রশ্নানুসারে πr² এটা বেশি আর a² কম, আর এটা 33 বর্গ সেন্টিমিটার বেশি, এটা 33 দেওয়া আছে। এখন এখান থেকে তারটির প্রকৃত দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ এই বর্গক্ষেত্রের পরিসীমা বা বৃত্তের পরিসীমা বের করে তাকে ডবল করে দিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য বেরোবে, কারণ সেই তার দিয়ে বর্গক্ষেত্র বা বৃত্ত আঁকা হয়েছে। তো এখানে 22/7 ইন্টু r² মাইনাস এর জায়গাতে এটা বসাতে পারি আমরা, এর জায়গাতে 11r/7 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 33 और 22/7 r² মাইনাস 121 r² বাই এটা 49 ইজ ইকুয়াল টু 32। এটা 7, এটা 49, তো যদি লসাগু করি 49 লসাগু হবে। এরপরে 7 দিয়ে 49কে ভাগ করলে আমরা 7 পাই, 7 দিয়ে এই 22কে গুণ করতে হবে। 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, অর্থাৎ এখানে হলো 154 r² মাইনাস 49 দিয়ে 49কে ভাগ করলে আমরা 1 পাই, 1 দিয়ে 121কে গুণ করলে আমরা 121 r² পাই, তাহলে সমান 33। তাহলে এর থেকে 121 বিয়োগ করে দিই, বিয়োগ করলে এখানে 3 পাচ্ছি আর এখানে 3 পাচ্ছি, তাহলে পেলাম 33 r² বাই 49 সমান 33। এখান থেকে একবারে লিখতে পারি r² সমান 33 ইন্টু এই ভগ্নাংশটাকে উল্টে এখানে লিখে দিই 49/33, কাটছে, কেটে 49 হচ্ছে, 49 বলতে আমরা 7-এর স্কোয়ার পাই, তাহলে r সমান 7। তো
এখান থেকে এক কাজ করি, আর যেহেতু বেরিয়ে গেছে তাহলে বৃত্তের পরিধি বের করে নিই। বৃত্তের পরিধি সমান 2πr সমান 2 ইন্টু 22/7 ইন্টু r ফর 7। তাহলে এত সেন্টিমিটার, 7 কেটে দিলাম, তাহলে 22 দুগুণ 44 সেমি। তাহলে তার কেটে একটা দিয়ে বৃত্ত তৈরি করা হয়েছিল আর একটা দিয়ে বর্গক্ষেত্র তৈরি করা হয়েছিল, বাট দুটো ক্ষেত্রে তারের দৈর্ঘ্য সমান ছিল, তাহলে তারটির দৈর্ঘ্য হবে এই 44-এর ডবল। তারের দৈর্ঘ্য 44 ইন্টু 2 সেমি সমান 88 সেমি। তাহলে এটা ছিল 15-3। এরপরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই যে অঙ্কটা আছে এখানে আয়তলেখ অঙ্কন করতে বলা হয়েছে, এটা তোমাদের বইতে 171 পৃষ্ঠা। এটা কষে দেখি 11.2 এর 3-এর দাগের অঙ্কটা। তোমরা বইটা খুলে এটা দেখো, এই অঙ্কটা ওখানে আছে। আর এই অঙ্কটা আছে 172 পৃষ্ঠা, কষে দেখি 11.2-এর 12 দাগের অঙ্কটা। এটা 3 দাগেরটা আর এটা 12 দাগেরটা। তো এই কষে দেখি 11.2 এর সমস্ত অঙ্কগুলো আমি ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করেছি। তো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা টেক্সট বুক সলিউশনের যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা সেখানে গিয়ে কষে দেখি 11.2 সেই ভিডিওটা থেকে তোমরা এই দুটো অঙ্ক পেয়ে যাবে। এই দুটো অঙ্কের পুনরায় করাচ্ছি না। তো এরপরে আর নেই, তাহলে এই 16 দাগ পর্যন্তই ছিল। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে আমরা পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। থ্যাংক ইউ।